ছিলেন। আজকে সেই সহযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই, কারণ আজকে আমাদের যে সেমিনার, সেই সেমিনারে গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ হচ্ছে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা। এতে কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আসলে যে এত বড় যে একটি অভ্যুত্থান হলো, এত মানুষ রক্ত দিল, জীবন দিল, এখানে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে পাহাড় সম। মানুষ বছরের পর বছর ধরে ফ্যাসিস্ট খুনি হাসিনা, তার রেজিম, তার দোসর, তার বিভিন্ন দল, এগুলোর মাধ্যমে নানাভাবে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, হয়রানি হয়েছে, মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এই বাংলাদেশের মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে, গণভবনের কাছে জিম্মি হয়েছে, ক্ষমতার পিপাসার কাছে জিম্মি হয়েছে, গোপালগঞ্জ নামক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে। এত কিছুর পরে যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তখন মানুষ মুক্তির আশায় জীবন দিতে পর্যন্ত কার্পণ্য করে। আমরা দেখেছি কিভাবে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শ্রেণী পেশা, মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণীর মতের মানুষ যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কিভাবে বুক চিতিয়ে লড়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয়। কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার। যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন, উত্তরে আসলো তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন, তাদের উত্তর ছিল যখন ওই খুনির কিছু দোসররা, বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে, তখন তারা টার্গেট করে গুলি করে। আমরা জীবন দিতেই এসেছি, কিন্তু কারো যেন টার্গেট হয়ে জীবন না দিতে হয়, আমরা যেন শাহাদাতের মৃত্যু নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারি, সেজন্য আমরা এখন টি শার্ট আর ট্রাউজার পরে এসেছি, যেন কোনো একটা গ্রুপ ধরে এই গণহত্যা না চালানো হয়। তো এমনিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, শুধু মাদ্রাসা নয়, স্কুল বলি, কলেজ বলি, বিশ্ববিদ্যালয় বলি, ওই 16ই আগস্ট, 17ই আগস্টে আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের কথা বলি। এবং দিন শেষে আমরা এরকম অনেক মানুষ দেখেছি 3, 4, 5 অগস্টে, যারা সারাদিন হয়তো অফিসে যেতে হয়েছে, কিন্তু অফিস শেষে সরাসরি রাজপথে এসেছে। আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা কোনো না কোনো কারণে নিজে হয়তো আসতে পারেনি, কিন্তু নিজের সন্তান, স্ত্রী তাদেরকে আসতে বাধা দেয়নি। ওই মিরপুর ডিওএইচএস থেকে শুরু করে যেখানে আর্মির অবসরপ্রাপ্ত অফিসাররা থাকে, বর্তমান অফিসাররা থাকে, তাদের অনেক সন্তান, সহধর্মিণী আমাদের সাথে ওই ক্যান্টনমেন্ট সংলগ্ন ওই ডিওএইচএস এলাকাগুলোতে এই অভ্যুত্থানে শরিক হয়েছিল। তো এই যে এত জীবন দেওয়ার, রক্ত দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে কোনোদিন পরিমাপ করা যায় না। আমাদের আকাঙ্ক্ষা ছিল পাহাড় সম। আমাদের এই দেশের আগামী সব কিছু নিয়ে স্বপ্নগুলো ছিল পাহাড় সম। কিন্তু 5ই অগস্টের পরবর্তী সময় আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বিষয়গুলো দেখছি, যেগুলো আমাদের সম্ভাবনাকে, আজকে যে আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার কথা আমরা বলছি, সেই সম্ভাবনাকে পদে পদে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে। আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন শহীদ পরিবারের সাথে কথা বলি,
আমাদের আহত যোদ্ধাদের সাথে কথা বলি, তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি চায় সেটা হচ্ছে যাদের মাধ্যমে যেই খুনিরা সক্রিয়ভাবে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহত্যা চালিয়েছে তাদের বিচার করা। কিন্তু আজকে এই বিচারিক প্রক্রিয়াটি সরাসরি কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধাগ্রস্ত হচ্ছে। একটি বিচারিক প্রক্রিয়া আমাদের ওই যে আইন ও বিচার বিভাগীয় যে মন্ত্রণালয়, ওই যে কোর্ট, সেখানে যাওয়ার পূর্বে কিন্তু সেখানে গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এখানে করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে বাংলাদেশ পুলিশ, গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে গোয়েন্দা সংস্থারা। এই জায়গাগুলোতে আমরা কি দেখছি? আমরা আজকে দেখছি বাংলাদেশ পুলিশ এমন একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি যদি তাদের ওই পোশাকের যে শপথ, সেই শপথকে সামনে রেখে চলে, তাহলে আমরা মনে করি দেশের মাঠ পর্যায়ের অর্ধেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায়। তাদেরকে খুনি হাসিনা একটি প্রতিষ্ঠানের মতো সমুন্নত না রেখে ক্ষমতায় থাকার একটি টুল হিসেবে ব্যবহার করেছিল। এই যে অভ্যস্ততা, এই যে তাদের জিনে এই দাসত্ব মিশে যাওয়া, অভ্যুত্থানে এত বড় একটি অপকর্মের সাথে জড়িত হওয়ার পরও, অভ্যুত্থানে তাদেরকে এত খারাপভাবে ব্যবহার করার পরও আজকে সবাই নয় কিন্তু অনেক পুলিশ সদস্য দেখছি যাদের এখনো ওই শিক্ষাটি হয়নি, যারা এখনো বিন্দুমাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না, যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে, দলের কাছে, গোষ্ঠীর কাছে সঁপে দিচ্ছে। তারা আজকের কথা চিন্তা করছে না, তারা চিন্তা করছে আগামীতে কে তাদেরকে ফেভার করে একটি ভালো চেয়ারে বসাতে পারবে। ঠিক একই জিনিস আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি। আগে একটা একটা করা হতো, এখন একাধিক নাম আসছে। এই নামগুলো তাদের জায়গা থেকে কি করছে, জাতীয় পর্যায়ে খুনি হাসিনাকে পেট্রোলাইজ করেছে। তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা প্রত্যক্ষ মদদে হয় টাকার বিনিময়ে, না হয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা এসব সংস্কারের গল্প মারি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেই, আমরা সমন্বয়কদের গালি দেই, কিন্তু যারা এই কলকাঠিগুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায়? আজকে যদি আমরা তাদেরকে সরাসরি তাদের কথাটি না বলি, তাহলে এই যে রেজিম, যেই রেজিমের দ্বারা আমরা এতদিন শোষিত হয়ে এসেছি, তেমন একটি রেজিম তৈরি হওয়ার মতো সিস্টেম আমরা আমাদের জায়গা থেকে করে দিব। এই জিনিসটি আমরা কখনো করতে পারি না। আজকে সরকারের প্রত্যেকটি জায়গায় আমরা যখন পিছন থেকে এই জিনিসগুলো দেখার আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি জায়গায় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যখন একজন মানুষকে দেয়ার প্রক্রিয়া চলে, তখন বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী তাদের সুপারিশ আর তদবির শুরু হয়। এই তদবির বাংলাদেশের জন্য না, এই তদবির বাংলাদেশের মানুষের জন্য না, এই তদবিরকে প্রাধান্য দেওয়া হয় কে তার ম্যান, এটাকে সামনে রেখে। এই ম্যানের রাজনীতি করলে আর এই ম্যানের রাজনীতিকে সামনে রেখে এই অভ্যুত্থান হয়েছিল। তাহলে আজকে আমরা আমাদের জায়গা থেকে ওই একই সিস্টেমগুলো বাংলাদেশে বিভিন্নভাবে চর্চিত হতে দেখছি। আজকে আমরা অবশ্যই কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না? আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয়, যখন এই যে আমাদের ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায়, যখন আবার ইন্টারনেটের দাম বাড়ায়, তখন আমরা তাদেরকেও প্রশ্নবিদ্ধ করব। কিন্তু যারা এই পুরো সিস্টেমটিকে নিজের ক্ষমতায় আসার একটি রাস্তা হিসেবে শুধুমাত্র অপব্যবহার করার চেষ্টা করছে, তাদেরকে প্রশ্ন করার মতো কেন আমার বুকে ওইটুকু সাহস থাকবে না? আমরা কি এই সাহস নিয়ে অভ্যুত্থান করেছিলাম? আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি, এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি, ওই একই সিস্টেম ভিন্ন কোনোভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে আসবে। আজকে বিগত 16 বছরে আমরা চাঁদাবাজি নিয়ে
অতিষ্ঠ ছিলাম। আজকে কি চাঁদাবাজি হচ্ছে না? আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না? এই সিন্ডিকেট গুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে। যদি করে থাকে তাদের কথাও সামনে বলে থাকুন, কিন্তু যদি না করে যারা করছে তাদের কথা কেন আমরা বলছি না? আমরা যদি এগুলো না বলতে পারি তাহলে সরকারকে যত কিছুই বলি না কেন এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনোদিনও সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ করব না, আর গালি দিব হয় অন্তর্বর্তীকালীন সরকার, না হয় সমন্বয়ক, না হয় উপদেষ্টা। কোনো লাভ নাই। আজকে আপনি দেখেন প্রত্যেকটা বাজারে যখন সিন্ডিকেট হয়, একটা দুইটা তিনটা চারটা ধাপে গিয়ে বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে হয়। এই চাঁদাগুলোর জন্য ওই দ্রব্যগুলোর দাম 1.5 থেকে 2 গুণ বেড়ে যায়। তাহলে যারা এই চাঁদাগুলো নিচ্ছে, যারা এই চাঁদাবাজি করছে, তারা কেন এই দায় নিবে না? আজকে বছর ছিল, তাদেরকেও 32 বছর দিল এই বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব না। আমরা আমাদের জায়গা থেকে এই যে বাংলাদেশ রাষ্ট্রটার যে সম্ভাবনা নিজের চোখে দেখি, সেই সম্ভাবনাগুলোকে অল্প কিছু মানুষ ব্যক্তি স্বার্থে, ক্ষমতার পিপাসার স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে অনেক সময় বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা, সেই চেষ্টাগুলো চালাচ্ছে। আমরা আপনাদেরকে একটা অনুরোধই করি, আমরা অনেকের কাছে অনেক কিছু চাইব, নিজের দায়িত্ব পালন করব না, কোনো লাভ নাই। আমরা ঠিকই শুধুমাত্র আমাদের সুবিধাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এই অল্প কিছু দিনে বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে অনেক বেশি স্বার্থপর মনে হয়েছে। আজকে একজন ডাক্তার যাকে জেলা পর্যায়ে তার ওইখানে ট্রান্সফার করা হয়েছে, তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সুপারিশ করে একটা বিভাগীয় শহরে আসার জন্য, ঢাকায় যাওয়ার জন্য। তিনি এটা চিন্তা করেন না যে ওই জেলা পর্যায়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, আমি যদি ওই জায়গায় না থাকি, আমাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়ার পরে যদি আমি ওই জায়গায় না যাই, তাহলে দিন শেষে ওই জায়গার মানুষগুলো সেবা থেকে বঞ্চিত হবে। তিনি শুধু এটা দেখেন যে তার পরিবার ঠিকমতো চলছে কিনা, তিনি এক্সট্রা সময় আলাদা রোগী দেখতে পাচ্ছেন কিনা, তিনি ভালোভাবে তার সন্তান সন্ততিকে সুবিধা দিতে পারছেন কিনা। বাকি লক্ষ মানুষের সুবিধা দেখার সময় তার নেই। এটা একটা এক্সাম্পল একজন ডাক্তারের। শুধুমাত্র ডাক্তার নয়, প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের 1-এ আনতে পারেনি।